সালটা 2010। ধর্মস্থলার এক সাফাই কর্মীর কাছে একটা ফোন আসে। ফোনে বলা হয় কাল্লেরি নামক একটা জায়গায় চলে আসতে। ওখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। সেখান থেকে 500 মিটার দূরে একটা লোকেশনে পৌঁছতে বলা হয় ওই সাফাই কর্মীকে। সাফাই কর্মীটির বয়স 35-36 হবে। সে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যে দৃশ্য দেখলো তাতে সাধারণ মানুষের হাড় হিম হয়ে যাওয়ার কথা। সামনে পড়ে রয়েছে এক 12-13 বছরের মেয়ের ক্ষত বিক্ষত নিথর দেহ। শরীরের ওপরের অংশে স্কুলের জামা কাপড়ের অবশিষ্টাংশ যাও বা ছিল, নিম্নাংশ ছিল একেবারে উন্মুক্ত। এমনকি মেয়েটির শরীরে কোনো অন্তর্বাসও ছিল না। পাশে পড়েছিল মেয়েটির স্কুল ব্যাগ। ওই লাশ দেখে আজকের দিনে একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারে এটা শুধুমাত্র খুনের ঘটনা নয়, নৃশংস এবং পাশবিকভাবে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছিল ওই মেয়েটিকে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখার পরেও ওই সাফাই কর্মী কিন্তু একেবারেই নির্বিকার। সে মেয়েটির মৃতদেহ নিজের কাঁধে তুলে একটু দূরে নিয়ে গেল। মাটি কেটে গর্তও খুঁড়ল সে। তারপর স্কুল ব্যাগ সমেত ওই ছাত্রীর নিথর দেহ মাটিতে পুঁতে ফিরে এলো নিজের বাসায়। কিন্তু সেই সাফাই কর্মীর মধ্যে কোনো হেলদোল নেই, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে সম্মোহিত করে এই পুরো কাজটা করালো। কিন্তু আদতে সেটা নয়। মানুষ আসলে অভ্যেসের দাস। সাইকোলজি বলে একই কাজ টানা 21 দিন ধরে করলে সেটা মানুষের অভ্যেসে পরিণত হয়। আর এই সাফাই কর্মী তো বিগত 15 বছর ধরে একই কাজ করছিল। 100-রও বেশি মৃতদেহ গুম করেছিল সে। আর এই মৃতদেহগুলোর মধ্যে বেশিরভাগ মৃতদেহই ছিল 15 থেকে 20 বছরের মেয়েদের। এই মেয়েগুলোকে ধর্ষণ করে তাদের মেরে ফেলতো কিছু অমানুষ। আর তাদের লাশ হয় নদীর ধারে পুঁতে ফেলা হতো, নয়তো জ্বালিয়ে দেওয়া হতো। আর তার সাথেই লোপাট করা হতো সমস্ত প্রমাণ। এই লাশ গুম করা এবং প্রমাণ লোপাটের দায়িত্ব ছিল ধর্মস্থলার ওই সাফাই কর্মীর, যে প্রায় 20 বছর ধরে এই একই কাজ করে গেছে। নমস্কার, আমি সুজয় নীল। দেশ জুড়ে ঘটে যাওয়া নানান অপ্রত্যাশিত ক্রাইম স্টোরি আমি আপনাদের শোনাই। আর আজ এমন একটা গল্প আপনাদের শোনাবো যা শুনলে হয়তো আপনাদের মনে হবে এই পৃথিবীটা শুধুমাত্র ক্ষমতাশালী মানুষের দাস। তাদের অঙ্গুলি হেলনেই চলি আমি, আপনি এবং এই গোটা সমাজ ব্যবস্থা। আজ বলবো পৌঁছে যাওয়া একটা সিস্টেমের গল্প, যে সিস্টেমের বলি 100 জনেরও বেশি নিষ্পাপ নির্দোষ কিশোরী। তাদের মরতে হয়েছিল কারণ তারা মেয়ে, থুড়ি, ভোগ্যপণ্য। তবে যে কথাটা সবার আগে বলা প্রয়োজন সেটা হলো আজকের এই ভিডিওটা ভীষণই সেন্সিটিভ একটা টপিক নিয়ে। ধর্মস্থলার এই নৃশংস ঘটনা তদন্ত এখনো চলছে এবং বেশ কিছু ব্যাপারে কথা বলার উপর নিষেধাজ্ঞাও রয়েছে। এই ভিডিওটা শুধুমাত্র এখনো অবধি যা যা ঘটেছে এবং খবরের কাগজ বা নিউজ চ্যানেল থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে সেই সমস্ত তথ্যগুলোকে একত্রিত করে একটা গল্পের আকারে আপনাদের সামনে পরিবেশন করছি। এই ভিডিও কাউকে দোষী কিংবা নির্দোষ প্রমাণ করে না। এই ভিডিওটা কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য বানানো হয়নি। যদি কোনো ব্যক্তির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, ধর্মস্থলা মার্ডার কেস। গল্পটা শুরু করার আগে বলে রাখি, ইন্ট্রোডাকশনে যে সাফাই কর্মী ছিলেন তার নাম, চেহারা এবং ঠিকানা সমস্ত কিছুই পুলিশ রেকর্ডে গোপন রাখা হয়েছে। তাই তার নাম ধরে নিলাম আই, স্ট্যান্ডস ফর ইনভিজিবল। সালটা 1995। এই আই এর বয়স তখন 20-21 বছর। সে ধর্মস্থলা মন্দিরের সাফাইয়ের একটা চাকরি পেল। মাসিক মাইনে 25 টাকা। 1995 সালে একটা মধ্যবিত্ত পরিবারের মাসিক আয় ছিল 700-800 টাকা। তাই বুঝতেই পারছেন নিম্নবিত্ত পরিবারগুলোতে 25 টাকা ঠিক কতটা মূল্যবান। ধর্মস্থলা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই তীর্থস্থানটি কর্ণাটক রাজ্যের নেত্রাবতী নদীর তীরে অবস্থিত। বিভিন্ন ঐতিহাসিকের মতে এই মন্দিরের বয়স 800 বছরেরও বেশি। তো মিস্টার আই এর কাজ ছিল এই মন্দির সংলগ্ন স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 21 বছরের ছেলেটা নতুন উদ্যমে কাজ করতে শুরু করে। সারাদিন পরিশ্রমের পর একদিন রাতে সে নেত্রাবতী নদীর ধারে বসেছিল। সন্ধ্যের পর এদিকটায় তেমন আর কেউ আসে না। জনহীন এবং নিরিবিলি এই জায়গাটাকে দেখলে কে বলবে প্রত্যেক দিন সকালেই এখানে 2000 মানুষ ভিড় জমায়। তারা নদীতে পুণ্য স্নান সেরে মন্দিরে পুজো দিতে আসে। অথচ রাত হলে কুকুর বিড়ালও এদিকে পা মারায় না। আই মাঝে মাঝে এখানে এসে বসে। সেদিনও সে বসেছিল। এমন সময় দেখে নদীতে একটা লাশ ভেসে যাচ্ছে। আই ভেবেছিল আশেপাশে কোথাও শ্মশান আছে হয়তো, সেখান থেকেই হয়তো কোনো মৃত ব্যক্তির লাশ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাই সেদিকে তেমন ভ্রুক্ষেপ না দিয়ে মিস্টার আই সেদিনকার মতো ওই জায়গা ছেড়ে চলে আসে। কিন্তু তখনও সে বুঝতে পারেনি ওই জায়গাটা ছেড়ে চলে আসলেও এই ঘটনাটা তার পিছু ছাড়বে না এবং সেও খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়তে চলেছে একটা মর্মান্তিক অপকর্মের সঙ্গে।
এরপর থেকে সে যতবারই নেত্রাবতী নদীর তীরে এসে বসতো ততবারই দেখতে পেত একটা করে মৃতদেহ নদীতে ভেসে আসছে। খুব তাড়াতাড়ি ভুল ভাঙলো আইয়ের। একদিন সে হাত মুখ ধুচ্ছিল নদীর ধারে, এমন সময় একটা ডেড বডি ভেসে আসতে দেখলো। সে এবার অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। সে দেখলো ভেসে আসা লাশের শরীরের নিম্নাংশ উন্মুক্ত এবং লাশটি আরো কাছে আসলে মিস্টার আই দেখতে পেল লাশের শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে। না, ব্যাপারটা হাইলি সাসপিশিয়াস। এই ঘটনাটা মন্দির কর্তৃপক্ষকে জানানো উচিত। তখন আসলে মিস্টার আই জানতো না এই ঘটনাটা মন্দির কর্তৃপক্ষকে জানানোর পর তার জীবনে নেমে আসতে চলেছে এক বিরাট অন্ধকার। মিস্টার আই এই প্রায় দিনই লাশ ভেসে আসার ঘটনাটা নিজের সুপারভাইজারকে জানায়। সমস্ত ঘটনাটা শোনার পর সুপারভাইজার তেমন গা করে না। সে বলে আশপাশের কোথা থেকে হয়তো লাশ ভেসে আসছে, তাই সেদিকে বেশি নজরদারি না করে বরং মিস্টার আই যেন নিজের কাজে মনোযোগ দেয়। মিস্টার আইও এই কথা শুনে খানিকটা দমে যায়, কিন্তু তার মাথায় একটা কথা ভীষণভাবে ঘুরতে শুরু করে। নদীর ধারে যদি কাছাকাছি কোথাও শ্মশান থাকে তাহলে তো সেখানে বডি দাহ করা হবে, এইভাবে তো মৃতদেহ জলে ভাসিয়ে দেওয়া হবে না। এইভাবেই কেটে গেল আরো কয়েক মাস। এর মধ্যে আরো এক দুবার মৃতদেহ ভেসে আসতে দেখেছে সে। কি করবে না করবে এইসব ভাবতে ভাবতে সে ঠিক করলো আর নদীর ধারেই যাবে না, তাহলে হয়তো এইসব চিন্তা তার মাথায় আসা বন্ধ হবে। সে নদীর ধারে যাওয়া বন্ধ করে দিল। একদিন মিস্টার আই নিজের কাজ করছিল, এমন সময় তাকে সুপারভাইজার ডেকে পাঠায়। মিস্টার আই সুপারভাইজারের কাছে যায় এবং সুপারভাইজার তাকে একটা ঠিকানা দিয়ে বলে রাত্রে সেখানে চলে আসতে। রাত হলে মিস্টার আই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছয় আর তারপরেই সে বুঝতে পারে সেখানে যাওয়াটা তার উচিতই হয়নি। মিস্টার আই এর সুপারভাইজার তাকে নিয়ে যায় একটা নির্জন স্থানে। সেখানে পড়েছিল একটা 18-19 বছরের মেয়ের লাশ। সেই একই রকম ক্ষতবিক্ষত শরীর, নিম্নাঙ্গ উন্মুক্ত, ওপরের অংশে কোনো রকমে লেগে রয়েছে কাপড়ের অংশ। সুপারভাইজার আইকে ইনস্ট্রাকশন দেয় বডিটা পুঁতে ফেলার, আর এমনভাবেই কাজটা করতে হবে যেন কেউ কোনো কিছু টের না পায় আর কোনো প্রমাণ যেন না থাকে। সুপারভাইজারের কথা শুনে প্রথমে ঘাবড়ে যায় আয়, তারপর একটু ধাতস্থ হয়ে সে বলে এই কাজ আমি করতে পারবো না। মিস্টার আই এর উত্তর শুনে মেজাজ বিগড়ে যায় সুপারভাইজারের। সে এবার চোয়াল শক্ত করে বলে সে তুমি এই কাজটা মানা করতেই পারো, কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না, কারণ এরপর তোমার পরিবারের সবাইকে ঠিক এইভাবেই পুঁতে ফেলা হবে তোমার চোখের সামনে, আর তুমি চাইলেও কিচ্ছু করতে পারবে না। পরিবারের সবাইকে জ্যান্ত দেখতে চাইলে যেটা বলছি সেটা চুপচাপ করো। মিস্টার আই বুঝলো এটা শুধু হুমকি নয়, সে এমন একটা জায়গায় ফেঁসেছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা অবশিষ্ট নেই। সে সুপারভাইজারের কথা মতো সমস্ত কাজ করে ফিরে এলো নিজের বাসায়। সে ভেবেছিল হয়তো এরপর আর এমন ঘটনার সম্মুখীন হতে হবে না তাকে, কিন্তু সেটা আসলে ছিল শুরু। এরপর 1995 থেকে 2014 সাল অবধি একের পর এক লাশ গুম করতে হয়েছে মিস্টার আইকে। 19 বছর ধরে এই কাজ করতে করতে হঠাৎ মিস্টার আই সম্মুখীন হলো এক অপ্রিয় সত্যের। একদিন তারই পরিচিত একটি মেয়ের লাশ এসে পৌঁছলো তার কাছে। ওই দিনই মিস্টার আই ঠিক করলো অনেক হয়েছে, আর নয়। সে রাতারাতি পরিবারকে সঙ্গে নিয়ে ধর্মস্থলা ছেড়ে অনেক দূরে চলে গেল। জায়গা ছাড়া যায়, কিন্তু স্মৃতি সে তো ফিরে ফিরে আসেই, আর সেই স্মৃতি যদি হয় নৃশংস তাহলে সেটা সারা জীবনেও পিছু ছাড়ে না। সালটা 2003। কলকাতার বাসিন্দা সুজাতা ভাট পেশায় ইন্টেলিজেন্স ব্যুরোতে একজন স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। তার মেয়ে অনন্যা ভাট মণিপাল মেডিকেল কলেজে MBBS ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিলেন। এই অনন্যার বন্ধু রেশমি একদিন ফোন করে সুজাতা দেবীকে। রেশমি জানায় হস্টেলে ঢোকার সময় পেরিয়ে গেলেও অনন্যা হোস্টেলে ঢোকেনি। এই কথা শোনার পর সুজাতা দেবী তড়িঘড়ি কলকাতা থেকে কর্ণাটক চলে আসেন। তিনি রেশমির কাছ থেকে জানতে পেরেছিলেন অনন্যা ধর্মস্থলা মন্দিরে ঘুরতে গেছিল, আর তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সুজাতা ভাট পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তাতে কোনো কাজের কাজ হয়নি। এর প্রায় 22 বছর পর অর্থাৎ 2025 সালে ফের নড়ে চড়ে বসেন সুজাতা দেবী। পুলিশের কাছে তিনি নিজের নিখোঁজ মেয়ের ব্যাপারে খোঁজ নিতে আসেন। ততদিনে এই কেস চলে গেছে SITর কাছে। SIT বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবার অনন্যার ব্যাপারটা খতিয়ে দেখতে শুরু করে। শুধু অনন্যাই নয়, আরো বেশ কিছু মেয়ের নিখোঁজ হওয়ার তথ্য সামনে আসে। এর মধ্যে কেউ কেউ কোনোদিন বাড়ি ফেরেনি, আর যারা ফিরেছিল তারা লাশ হয়ে ফিরে এসেছিল। শুধু খুন হলে এত হইচই হয়তো হতো না, কিন্তু প্রত্যেকটা মেয়েকেই পাশবিকভাবে দর্শন করে হত্যা করা হয়েছিল। বালান হলেন কর্ণাটক হাইকোর্টের একজন উকিল। তিনি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন
ধর্মস্থলা অঞ্চলে 1979 থেকে মেয়েদের নিখোঁজ হওয়ার ব্যাপারটা জলভাতে পরিণত হয়েছিল। 1987 সালে ধর্মস্থলা একবার জনরোষের ফলে উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় পদ্মালতা নামের একটা 17 বছরের মেয়েকে প্রথমে অপহরণ করা হয়েছিল, তারপর তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। এরপরেও অনেক মেয়ে নিখোঁজ হয়েছে, কিন্তু তেমন কেউ গা করেনি। পুলিশ শখের গোয়েন্দা নয় যে মাসে 1-2 কেস আসবে তাদের কাছে। প্রত্যেক দিন পুলিশ স্টেশনে অসংখ্য কেস জমা পড়ে। এবার পুলিশ সেই সমস্ত কেসগুলোতে নজরদারি করে বেশি, যে সমস্ত কেসে ক্লু পাওয়া যায়, যে সমস্ত কেস সলভ হওয়ার সম্ভাবনা থাকে। আর যে সমস্ত কেসে কোনো রকম ক্লুই পাওয়া যায় না, সেগুলো জমতে থাকে রেকর্ড রুমে, আর তাতে ধুলো পড়তে থাকে বছরের পর বছর। এই আনসলভড কেসগুলোর মধ্যে আর একটা হাই প্রোফাইল কেস ছিল 2012 সালে সৌজন্যা রেপ অ্যান্ড মার্ডার কেস। এই সৌজন্যা ছিল দক্ষিণ কর্ণাটকের উজায়ারের SDM কলেজের ছাত্রী। তার বয়স ছিল মাত্র 17 বছর। এই ঘটনায় উত্তাল জনগণ ধর্মস্থলার রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায়, কিন্তু তাতেও লাভ কিচ্ছু হয়নি। এই কেস আনসলভডই থেকে যায়। এসআইটি এই আনসলভড কেসগুলোর সঙ্গে অনন্যা ভাটের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখতে শুরু করে। এবারেও হতাশা ছাড়া আর কিছুই আসেনি পুলিশের হাতে। পুলিশ এরপর অনন্যা ডিটেলস জানার জন্য মানিপাল কলেজে যায়। 2003 সালের MBBS ব্যাচের লিস্ট চেয়ে পাঠায় তারা, আর এরপর এই প্রথম ঝটকা খায় পুলিশও। রেকর্ডে কোথাও অনন্যা ভাটের নাম উল্লেখ ছিল না। সুজাতা দেবী অনন্যার একটা ফটো দেখিয়েছিলেন বটে, সেটাও 2003 সালের অস্পষ্ট ছবি। পুলিশ সুজাতা দেবীর কাছ থেকে অনন্যা ভাটের সমস্ত ডকুমেন্টস এবং ডিটেইলস চেয়ে পাঠায়। এবার সুজাতা দেবী যা বলেন তাতে পুলিশও অবাক হয়ে যায়। সুজাতা দেবী বলেন 2003 সালের পর তার কলকাতার বাড়িতে সন্দেহজনকভাবে আগুন লেগে যায়, আর সেই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে সুজাতারও সমস্ত ডকুমেন্টস ছিল। এতক্ষণ ব্যাপারটা সুজাতা ভাটের দিকে ঝুঁকেছিল। এক দুঃখিনী মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া। বেশ কিছু সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে সুজাতা দেবী বলেন, আমি 22 বছর ধরে অপেক্ষা করে চলেছি কবে আমার মেয়ে ফিরে আসবে। আমি আজও বেঁচে আছি তার একটাই কারণ, মেয়ের খবরটা পাবো বলে। হয়তো হাজারো শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছিল আমার মেয়েকে, কিন্তু সত্যিই কি তাই? না, গল্প তো এখনো অনেকটা বাকি। গল্পের মোড় ঘুরল চলতি বছরের অগাস্ট মাসে। 2025 সালের অগাস্ট মাসে সুজাতা দেবী নিজের বয়ান পাল্টালেন। পুলিশকে নতুন বয়ানে তিনি জানালেন তার আসলে কোনো মেয়েই ছিল না, তিনি চাপে পড়ে এই কাজ করেছিলেন। আর এই সময় উঠে আসে দুজন সমাজ সংস্কারকের নাম। তারা হলেন গিরিশ মতনাভার এবং টি জায়ান্ত। ইনসাইড রাশ নামের একটা ইউটিউব চ্যানেলেও একটি সাক্ষাৎকার দিয়েছেন সুজাতা দেবী। তিনি সেখানে বলেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি ধর্মস্থলা এবং কর্ণাটক তথা দেশের প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা প্রার্থী। আমি কর্ণাটকের মানুষকে মিথ্যে বলেছি এবং ক্ষমাও চাইছি। এবার আমাকে এই কন্ট্রোভার্সি থেকে মুক্তি দেওয়া হোক। আমি আমার জীবন বাঁচতে চাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কিন্তু কেন সুজাতা দেবী 22 বছর ধরে তাহলে মিথ্যে নাটক করলেন? এর কারণ এখনো অধরা। মিস্টার আই কি অনন্যা ভাটের মৃতদেহ প্রমাণ সমেত লোপাট করেছিল, নাকি কোনো ক্ষমতাশালী মানুষ বা মানুষের দল সুজাতা দেবীকে চাপ দিয়ে 22 বছর পর নিজের বয়ান পাল্টাতে বললেন? নিজের মৃত্যু ভয় কি মেয়ের মৃত্যুর থেকেও বেশি আশঙ্কাজনক? কে জানে, আমার তো জানা নেই। 2014 সালের ডিসেম্বর মাসে আচমকাই নিজের পরিবারকে নিয়ে অজ্ঞাতবাসে চলে গেছিল মিস্টার আই। প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন কাউকে নিজের নতুন ঠিকানা দেয়নি মিস্টার আই, কিন্তু তারপরেও নিজের কৃতকর্মের থেকে পিছু ছাড়াতে পারছিল না সে। প্রত্যেক দিন মিস্টার আই এর স্বপ্নে মাটিতে পুঁতে ফেলা মেয়েগুলো হানা দিত। এইভাবে আর কতদিন বেঁচে থাকা যায়? মিস্টার আই খুব ভালো করে জানতো সে যদি পুলিশকে এই কথাগুলো বলে তাকে পুলিশ আদৌ ভরসা করবে না। আর যারা এই কাজের আসল মাথা তারা আসলে বিরাট ইনফ্লুয়েন্সিয়াল মানুষজন। কেউ পাওয়ারফুল লিডার, তো কেউ বসে আছে উঁচু কোনো গদিতে। তাদের কলারে হাত পড়লে তারা কি আর সহজে মিস্টার আইকে ছেড়ে দেবে? তাই যা করতে হবে খুব সাবধানে করতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ খুব বুঝে শুনে ফেলতে হবে। যেমন ভাবা তেমন কাজ। চলতি বছর অর্থাৎ 2025 সালের জুলাই মাসে মিস্টার আই পৌঁছলো ধর্মস্থলা পুলিশ স্টেশনে। সেখানে সে একের পর এক ঘটনা অনর্গল বলে গেল। শুধু তাই নয়, মিস্টার আই কারো নাম নিয়েই কবে, কোথায় এবং কিভাবে লাশগুলো পুঁতেছে সেই সমস্ত ডিটেলস পুলিশকে জানিয়েছে। পুলিশকে যখন মিস্টার আই জানায় যে সে 100টিরও বেশি লাশ গুম করেছে, ঠিক সেই মুহূর্তে নড়ে চড়ে বসে কর্ণাটক পুলিশ। শুধু তাই নয়, এটাও ঠিক হয় যে জায়গাগুলোতে মিস্টার আই লাশ পুঁতেছিল সেই জায়গাগুলোতে সে পুলিশকে নিয়ে যাবে। কিন্তু মিস্টার আই এখানে কিছু শর্ত রেখেছিল। 1. মিস্টার আই এর আইডেন্টিটি গোপন রাখার দায়িত্ব পুলিশের। 2. মিস্টার আই এবং তার পরিবারের সদস্যদের সুরক্ষার দায়িত্ব পুলিশের। 3. মিস্টার আই এর শুধু নামই নয়, চেহারাও অজ্ঞাত থাকবে। পুলিশ সমস্ত শর্ত মেনে নেয়, আর তারপর শুরু হয় আসল খেলা। 11 জুলাই 2025
একটা পুলিশের দল এসে পৌঁছলো ধর্মস্থলা মন্দিরের কাছে। তাদের সাথে ঘটনাস্থলে পৌঁছলো মিস্টার আই। তার মাথা থেকে পা অবধি কালো কাপড়ে ঢাকা। তার সাথে শুধু পুলিশে ছিল না, ছিল দুজন উকিলও। তবে 100টা কঙ্কাল উদ্ধার না হলেও 2-3টে কঙ্কাল উদ্ধার হয়েছে। পুলিশের মতে 100টা কঙ্কাল বেরোলেও কেসটা যতটা ভয়ঙ্কর, একটা উদ্ধার হলেও সেই কেস ততটাই গুরুত্বপূর্ণ। এই কঙ্কালগুলো কাদের, কারা রয়েছে এই নৃশংস ঘটনার নেপথ্যে? আদৌ কি সত্যিই কেউ লাশ গুম করত, নাকি ধর্মস্থলার প্রাচীন ঐতিহ্যকে কালিমালিপ্ত করাই কারো প্রধান উদ্দেশ্য? ভারতের অন্যতম ক্ষমতাশালী পরিবার হলো কর্ণাটকের হেগড়ে পরিবার। এই হেগড়ে পরিবারের হাতেই রয়েছে মন্দিরের কর্তৃত্ব। আর পরিবারের যার কাছে এই কর্তৃত্ব থাকে তাকে বলা হয় ধর্মাধিকারী। এই মন্দিরের বর্তমান ধর্মাধিকারীর দায়িত্বে রয়েছেন বীরেন্দ্র হেগড়ে। তিনি তার পরিবারের 21তম ধর্মাধিকারী। এই বীরেন্দ্র হেগড়ে শুধুমাত্র ক্ষমতাশালী ব্যক্তিই নন, তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান পদ্মা বিভূষণ সম্মানেও সম্মানিত। তার সাথে ভারতে ক্ষমতায় থাকা বর্তমান সরকারের ঘনিষ্ঠতা সম্পর্কে সাধারণ মানুষও ওয়াকিবহাল। এমন একজন মানুষ যে মন্দিরের দায়িত্বে রয়েছেন, সেখানে পোতা হয়েছে 100রও বেশি কিশোরীদের মৃতদেহ। তবে একটা কথা বলা ভীষণ জরুরি, এই হেগড়ে ফ্যামিলির নামেও কিন্তু বেশ কিছু অ্যালিগেশন রয়েছে। এই হেগড়ে ফ্যামিলির বিরুদ্ধে ধর্মস্থলার সাধারণ মানুষও প্রতিবাদ করেছিলেন। আগের চ্যাপ্টারে সৌজন্যা মার্ডার কেস সম্পর্কে বলেছিলাম, মনে আছে তো? মেয়েটির বাবা মার ধারণা তাদের 17 বছরের মেয়ের ধর্ষণ এবং খুনের ঘটনায় মন্দির কর্তৃপক্ষ জড়িত। এইবার সরাসরি না হলেও পরোক্ষভাবে এই হেগড়ে পরিবারের দিকেই ইঙ্গিত করেছিলেন সৌজন্যার পরিবার। ধর্মস্থলা মন্দিরের স্পোক্সপারসন হলেন কে পরেশনাথ জৈন। তিনি আবার স্পষ্ট জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষের ওপর নানান অভিযোগ উঠে এসেছে। আমার বিশ্বাস স্পেশাল ইনভেস্টিগেশন টিম সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখবেন এবং কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই তার অপরাধীদের ঠিক খুঁজে বের করবেন। একটা লোক 19 বছর ধরে কিছু মানুষের চাপে পড়ে ধর্ষিতা মেয়েদের লাশ গুম করত। একজন মহিলা 22 বছর ধরে তার মেয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করলেন, অথচ শেষবেলায় সেই মাই প্রকাশ্যে সবাইকে জানালেন তার কোনো মেয়েই নেই। একটা পরিবার এখনো অপেক্ষা করছে তাদের মেয়ের নৃশংস মৃত্যুর পিছনে যারা দায়ী তারা একদিন ধরা পড়বেই। ধর্মস্থলা, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ নেত্রাবতী নদীতে পুণ্য স্নান করতে আসেন, সেই নেত্রাবতী নদীর তটে পোঁতা রয়েছে কিছু নির্দোষ কিশোরীর লাশ। ঈশ্বরের দরবারেই তার সৃষ্টির মর্মান্তিক পরিণতি যারা করেছে তারা হয়তো ভারতীয় আইনের চোখে ধুলো দিতে পারবে, কিন্তু ডিভাইন জাস্টিস বলে একটা শব্দ রয়েছে, সেখান থেকে কেউই কখনো পার পায় না। আমি চাইবো সঠিক তদন্তের মাধ্যমে এই নৃশংস ঘটনার পিছনে যারা দায়ী তাদের শাস্তি হোক। আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। নমস্কার।